সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। নির্বাচনী প্রচারণা এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। কাকে ভোট দিবেন চূড়ান্ত সিদ্ধান্তের সময় এখন। বিশ্লেষণ হচ্ছে দলগুলোর ইশতেহার। বিএনপির ইশতেহারে এসেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা। জামাত বলছে তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়বে। 41 দফা প্রতিশ্রুতিও দিয়েছে তারা। ব্যাপক আলোচনা হচ্ছে নারী কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়টি। এনসিপি বলেছে 1 মাসের পিতৃত্বকালীন ছুটিসহ 36 দফার বিভিন্ন পরিকল্পনার কথা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ভোট দেবেন কাকে। আর এইসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীষে ভোট। মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামাতে আমির। সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন। ভোট কারচুপির সুযোগ দেখছে না সরকার। নীতি নির্ধারণীতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ জাইমা। দলগুলোকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান। নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি জুবাইদার। এবং ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। সচল রাখতে হার্ড লাইনে যাওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি, জানালো বিডা। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন বাকি, 4 দিন বাকি আছে। এই মুহূর্তে আসলে সবাই ইশতেহার দিয়েছে, অঙ্গীকার করছে সাধারণ মানুষের কাছে তারা কি করবে সংহমতা গেলে। আর সেসব বিষয়গুলো নিয়ে আসলে অনেকের মধ্যে আলোচনা চলছে, কে কতটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে এবং কে কি করবে। সেসব বিষয় নিয়ে প্রথমে প্রশ্ন করতে চাই আমাদের অতিথির কাছে। নীলোফার চৌধুরী মনি আপা, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত আমাদের সময় স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে জানতে চাই আপনার কাছে, ভোটারদের মন জয় করতে বিএনপি কোন জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? আপনারা গত পরশুদিন ইশতেহার দিয়েছেন, যে ইশতেহারে 9টি বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়াও অনেকগুলো বিষয় আপনারা টাচ করে গিয়েছেন এবং অনেক বিষয় প্রতিশ্রুতি দিয়েছেন। সবচেয়ে বেশি কোন জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচককে। দেখেন, বিএনপি ভোটারদের জন্য যেটা করবে, যে ধরনের কাজ করবে, সেই কাজগুলোকে গুরুত্ব দিয়েছে। যদি বলেন সবচেয়ে বেশি গুরুত্ব নারীর ফ্যামিলি কার্ড, নারীদেরকে নারীর ক্ষমতায়ন, তারপর আপনার বৃক্ষরোপণ, বেকারদের কর্মসংস্থান, তারপর আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ, বৃক্ষরোপণ, এই জিনিসগুলোকে, এবং কৃষক কার্ড, এই জিনিসগুলোকে বিএনপি গুরুত্ব দিয়েছে। বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপি এই কাজগুলো করবে, খুব সিরিয়াসলি করবে। বিএনপি, আপনি জানেন, বিএনপি যে কথা বলে সেটা রাখার চেষ্টা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন জনাব তারেক রহমান সাহেব, উনি যে কথাগুলো দিচ্ছেন সেই কাজগুলো করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগাযোগ করা থেকে শুরু করে যেভাবে কাজ করলে ভালো হবে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের লোক স্কিল করে বিদেশ পাঠানো, এই জিনিসগুলো উপর বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবং প্রবাসীদের জন্য কিন্তু আজকে তারা এখন বলছেন, যারা যুবক, যারা প্রবাসী যেতে চায় তাদের জন্য তারা একটা সহজ সুদে, প্রশিক্ষণের পাশাপাশি সহজ সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে যেন তারা বিদেশে যেতে পারে। সেই বিষয়টাও কি আসলে কতটা বাস্তবসম্মত বাংলাদেশের? অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণভাবে বাস্তবসম্মত, কারণ অনেক রকম মেধা আছে, শুধুমাত্র সম্পূর্ণরূপে অর্থের অভাবে এবং প্রশিক্ষণের অভাবে, দক্ষতার অভাবে তারা হয়তো ওইভাবে যেতে পারে না। এটা যদি আমরা এই সুযোগটা দিই, কারণ আমরা রেমিটেন্সের উপরেই বেঁচে আছি, এই দেশটা চলছে, তো রেমিটেন্সের বড় একটা অংশ বিদেশি আনস্কিলদের কাছ থেকেই আসে।
আমরা যদি স্কিল করে এবং তাদের যদি কিছুটা আর্থিক সহায়তা দিতে পারি, যারা আমাদের তাদের রেমিটেন্স দিয়ে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য আমরা এই কাজগুলো করতে পারলে আমাদের জন্য ভালো হবে, এই দেশটার জন্য ভালো হবে, আগামী নাগরিকদের জন্য ভালো হবে এবং দেশটা সমৃদ্ধির দিকে আরেক ধাপে গিয়ে যাবে। মানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই এখানে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা বলছেন যে ফ্যামিলি কার্ড দিবেন নারীদের, কৃষক কার্ড দিবেন, আপনার প্রবাসী যারা প্রবাসী যেতে চায় তাদেরকে সহজ সুদে ঋণ দেওয়ার কথা বলছেন, তারেক রহমান বলছেন। একই সঙ্গে আরও বেশ কিছু বিষয় আসছে যেখানে প্রবাসীদের কার্ডও দেওয়ার কথা বলা হচ্ছে। তো এইটা বাংলাদেশের যে অর্থনীতি, যে বর্তমান প্রেক্ষাপট, গত 15 বছরের আপনারা বলে থাকেন যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হচ্ছে, আমরা দেখেছি লুটপাট হয়েছে, সেই অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতিতে সামনের যে ক্ষমতায় আসবে যারা, তারা কি পারবে সেই অর্থনীতিকে আগে ঠিক না করে এগুলি করতে? যদি আপনারা বলেছেন ধাপে ধাপে দিবেন, আমরা ধাপে ধাপে, আপনি নিজেই উত্তর দিলেন অর্ধেকটা, আমরা ধাপে ধাপে দিব। 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশে যত দুর্নীতি হয়, যত দুর্নীতি হচ্ছে, যত দুর্নীতির মধ্যে আছে, দুর্নীতিটা যদি একটুখানি কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই টাকা দিয়েই কিন্তু অনেক দূর এগোনো যায়। আপনি দেখেন যে পর্দাটার দাম 500 টাকা, 1000 টাকা, সেই পর্দার দাম 37,000 থেকে 1 লক্ষ টাকা, বা একটা মেশিনের একটা সূচের দাম যেখানে 10 পয়সা, সেটা যখন আপনার 1000 টাকা নেওয়া হয়, এক পিস পাউরুটি যখন 5 টাকা, সেখানে যখন 1000 টাকা নেওয়া হয়, কিংবা একটা বটির দাম যখন 5-7 হাজার টাকা নেওয়া হয়, আমি সেই জায়গাটা, সেই দুর্নীতির কথা বলছি। ওগুলো যদি ঠেকানো যায় তাহলে ওই টাকা দিয়ে আপনার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডটা কিন্তু বছরে 5,000 কোটি যদি শুরু করে, প্রথমে 50 লক্ষ দিয়ে 5,000 কোটিতেই হয়ে যায়। সেই টাকাটা কিন্তু অনায়াসে আমরা এখান থেকে করতে পারি। আর নারী ও শিশু মন্ত্রণালয়ের বাজেট আপনি জানেন সবচেয়ে কম বাজেট আছে ওইখানে। ওইখানটায় যদি একটু বাজেটটা বেশি থাকে, বেশি করা হয়, বাজেটের অন্য জায়গাগুলো ছাঁটাই করে, যে জায়গাগুলো একটু কম হলেও চলে, যে জায়গাগুলো বাজেট আপনারা জানেন যে বাংলাদেশে এমন অবস্থা যে মে জুনের দিকে সব টাকা কিভাবে খরচ করবে, খরচ করার জায়গা পায় না এক মন্ত্রণালয়, তখন যা খুশি তাই কিনে টাকাটাকে খরচ করে দেয়। সেই জায়গায় যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে পারি, আমরা মনে হয় কম টাকা দিয়েও অনেক বেশি কাজ করতে পারবো। এটা আমি মনে করি। সমান্তর সামনে আপনার একটু বলেন তো, আপনাকে যেতে চাই সেটা হচ্ছে যে আপনার কথা তো শুনলেন, আমি সেই প্রশ্নটা আসবো যে তাদের বিএনপির যে ইশতেহার দিয়েছে এবং আপা যে কথাগুলি বলো সেগুলি বাস্তবধর্মী কিনা, এবং এছাড়া এনসিপিও তো তাদের ইশতেহার দিয়েছে, নির্বাচন ইশতেহার, এবং যে জোটে বা যে সমঝোতায় আপনারা আছেন জামাতও দিয়েছে, কোনটাকে বেশি আপনারা গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সময় টেলিভিশনের কলাকুশলী যারা দেখছেন সকলকে সালাম দিচ্ছি, শুভেচ্ছা। আপা আলোচক হিসেবে আছেন আজকে, আপাকেও সালাম ও শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে আমি মানে ওভারঅল ইশতেহার কি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই, যদি আপনার সুযোগ হয়। মানে আমার কাছে মনে হয় যে পার্টিজান যে ভূমিকা, এটা আমাদের অনেকেরই আছে যারা আমরা পার্টি করি, কিন্তু আমার কাছে এটা মানে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বিষয়ভিত্তিক সত্য আলোচনাকে তুলে আনা, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ইশতেহার সম্পর্কে আমি এবার একটা জিনিস এক্সপেক্ট করছিলাম যে যেহেতু এখানে নতুন বাংলাদেশের অনেকগুলো অ্যাসপিরেশন, কিন্তু এটা বিএনপিও বলেছে, জামাতও বলেছে, এনসিপিও বলেছে, সকল দলের মধ্যে একটা নতুন রাজনীতির অ্যাসপিরেশন আছে। আমি এবার চেয়েছিলাম যে গত এই যে 53 ইয়ার্সে অনেকগুলো সরকার, তো আমরা নানান রকমের সরকার দেখলাম, একটা কোনো না কোনোভাবে আমি একটা অবজারভেশন আশা করছিলাম যে তাদের দেওয়া ইশতেহারগুলোর কত % তারা সফল করতে পারেন। এটার মধ্যে আওয়ামী লীগও থাকতে পারে, মানে এইটার একটা অবজারভেশন, এটার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমি এবার এক্সপেক্ট করছিলাম, যেটা আসলে দেখতে পাই নাই। সো আমার কাছে মনে হয় যে কোনো দলই তার মোট ইশতেহারের 5% আসলে ফুলফিল করতে পারেন না, এবং এটা চেক দেওয়ার কোনো মানুষ নাই আসলে বেসিক্যালি বাংলাদেশে। সো এইটা আসলে এই ইশতেহারগুলো মানে আমরা মানুষকে, আমাদের দেশের মানুষকে আমরা সাধারণ ভোটার হিসেবে সবসময় বলি, তাই না? তো সাধারণ ভোটার মানে এটা এমন একটা চলিত কথার মধ্যে চলে আসছে যে আমি যদি বলি আমি নির্বাচিত, সেক্ষেত্রে কিন্তু আমার নির্বাচক মণ্ডলী আছে, তাহলে নির্বাচক মণ্ডলী হওয়ার কথা যে আমাদের সাধারণ মানুষ, কিন্তু ওনাদেরকে আমরা ভোটার বলতে বলতে
আমরা হচ্ছে দলীয় ভোটারের ক্ষেত্রেও কিন্তু দলীয় ভোটারের পরিচয়ে তাদেরকে পরিচিত করতে বেশি পছন্দ করি, যে তারা যেই আসুক বিএনপির ভোটার, তারা যেই আসুক আওয়ামী লীগের ভোটার, এবং এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক কারা নিবে এই আলাপটা কিন্তু তখন আসে। কিন্তু তাদের যে স্বতন্ত্র আইডেন্টিটি, তাদের নির্বাচক মণ্ডলী হিসেবে তাদের যে মর্যাদা, এইটা কোনো দলই এটাকে অ্যাকনলেজও করে না। সবাই প্রত্যেকেই চেষ্টা করে যে নিজেদের ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখা আর সুইং ভোটার থেকে 5 to 10%কে আকৃষ্ট করা, নিয়ে আসা। সো এইটা হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের এখন। আমাদের ইশতেহারগুলোতে যেভাবে প্রমিস করছেন, এই প্রমিসগুলা দেখে আমার কাছে একটা মানে অদ্ভুত আশঙ্কা, একই সাথে অবাক বিস্ময় কাজ করেছে। এমন একটা বিষয় যে এই মানে এমনভাবে ইশতেহার দিচ্ছেন যে অপোজিশন বলে আর কিছু থাকবে না মনে হয়। মানে কেউ বিবেচনাই করছেন না প্রত্যেকটা খাতে প্রত্যেকটা প্রকল্প উপস্থাপন করার সময় তো আসলে মাঠ পর্যায়ে অপোজিশন নামের একটা জিনিস থাকে, মানে বিরোধী এটা কি দল আপনার থাকে। দলের জন্য কি প্রযোজ্য? মানে আপনার দলও তো ইশতেহার দিয়েছে, তাদের কথা কি বলছেন? মানে আমি কিন্তু আগেই বলেছি আমার সবগুলো দল। অবস্থান আপনার শোতে নানান সময়ে আমি বহুবার ব্যাখ্যা করে করে ক্লান্ত, যে আমি আমার আমি এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছিলাম আপনার, সেটা আর এটাই আমার কাছে মনে হচ্ছে যে ইশতেহারগুলোর যে মূল ব্যাপার, মূলগত যে জায়গাটা, আমরা কি ধরনের ইশতেহার আসলে চাই, ইশতেহারের মধ্যে বাস্তব ভিত্তি অত্যন্ত কম, এবং এটা আসলে দলগুলো আবার স্বীকারও করে যে এটা আমরা চাই, এটা আমাদের রাষ্ট্রকল্প বা পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা। এটা 5 বছর মেয়াদি আসলে কাউকেই আমি বলতে শুনি নাই। সো কিন্তু ইশতেহার দেওয়ার সময় স্বল্প মেয়াদি, মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভাগ করা উচিত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ইশতেহার দেখে তো আসলে বাংলাদেশের মানুষ ভোট দেয় না। আমরা আসলে আমাদের দলগুলো এইটা যাতে কালচারটা পরিবর্তন করা যায়, এটার জন্য আসলে কি অফার করছে, আমি কোনো অফারিং দেখি নাই। মানে কম বলে তো আবার ভোট দিবে না বাবা। মানে ইশতেহারে যদি প্রতিশ্রুতি ইশতেহারে কম যদি দেয়, কম- সেক্ষেত্রে মানে এটাও তো একটা সংখ্যা থাকে না। না, এইটা আসলে অনেকটাই ন্যারেটিভের উপরে ডিপেন্ড করে, যে আপনি মানে শিক্ষিত সমাজে এবং বিভাগীয় শহরে এবং সিভিল সোসাইটিতে বলার মতো কতগুলো জার্গন দিচ্ছেন, এগুলো বেশিরভাগই আসলে তারা পূরণ করবেন, এবং এটার কোনো বাস্তবিক ভিত্তিই নাই। কারণ প্রত্যেকটা বিষয় আপা যে জিনিসগুলো বললেন, এগুলো প্রত্যেকটা বিষয় মাঠে ইমপ্লিমেন্ট করতে গেলে অপোজিশন তারা বাধাপ্রাপ্ত হবেন। তখন সেটাকে ডিল করার প্রসেস, পলিটিক্যাল প্রসেস কি, এইটা নিয়ে আমি কোনো বক্তব্য দেখছি না, বা এটা নিয়ে কোনো পরিকল্পনা দেখছি না। অ্যাজ ইফ যে তারা যাবেন, প্রত্যেকেই মানে এমনভাবে বক্তব্য দিচ্ছেন যে যাবেন, সরকারের ফুলের বাগান সাজানো থাকবে এবং প্রত্যেকেই তাদের সমস্ত পরিকল্পনা এবং ইশতেহার পালন করবেন। এইটা এইভাবে ঘটে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে এই ইশতেহারগুলোকে সামনে আনা হয় আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তারা যে বলছে যে কৃষক কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, সেটা কি আসলে বাস্তবসম্মত কিনা আপনার কাছে? এই টাকা দিয়ে মানে দুর্নীতি যেভাবে হয়েছে, লুটপাট যেভাবে হয়েছে, আপাকে যে প্রশ্নটা করেছিলাম, তাতে করে কি এটা সম্ভব কিনা? আমি এই মানে অভ্যুত্থানের পরে একদম বড় পর্যায়ের একদম মেইন স্ট্রিম পলিটিক্স করতে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের আপনি রাইটস, মানে যেটা 5টা মৌলিক অধিকার, এটা ইভেন আপনি যদি বিনোদনকে 6ঠতম মৌলিক অধিকার বিবেচনাও করেন, বাংলাদেশের রাজস্ব এবং যে রেমিটেন্স এবং সব কিছু মিলিয়ে আমাদের যে আয়, সেটা যথেষ্ট আমাদের দেশের মানুষকে পরিপুষ্ট করে প্রতিপালন করার জন্য। এটা যথেষ্ট আমার কাছে মনে হয়। প্রচুর পরিমাণ অর্থ সংকুলান আমাদের দেশে হয়, এবং কিন্তু সমস্যাটা যেটা হয়, ঋণ। প্রত্যেকটা মানুষ মাথা পিছু ঋণ নিয়ে ঘুরছে, এবং যারা অনাগত সন্তান এবং যারা আসছে তারাও ঋণের বোঝা মাথায় নিয়ে আসছে। কিন্তু দুর্নীতির বিষয়টা এমন যে আপনি একজন দুর্নীতিগ্রস্ত লোককে আপনি কখনোই তাকে কোনো সংখ্যা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। সো এইটাকে কমানোর জন্য আসলে পলিটিক্যাল পোলারাইজেশন, এইটা কমানো ছাড়া অন্য কি পদ্ধতি আছে, আমি আসলে একটু কিউরিয়াস, এটা আমি জানতে চাই। পলিটিক্যাল পোলারাইজেশনটাতে এমনভাবে তৈরি করা হয় যে সর্বোচ্চ পরিমাণ এনিমি, তাহলে সর্বোচ্চ পরিমাণ এনিমি আপনাকে মাঠে সহযোগিতা করবে, এটার বিবেচনা আমরা কেন করছি? মানে দুর্নীতি কখন করতে হয়, আমাকে সর্বোচ্চ পরিমাণ পাওয়ারফুল হতে হবে টু, মানে আমার পুরো থ্রোন, যেটা আমি যে রাজত্ব আমি বানাইছি, এইটাকে আমি মানে ধরে রাখতে হবে, এটা বাড়াতে হবে। আপনি শুধু ধরে রাখলে এটা কমে যাবে, এটাকে না বাড়ালে এটা কমে যাবে। সো এই যে বিবেচনা থেকে দুর্নীতিগ্রস্ত মানুষকে আবার পাওয়ারফুল পজিশনে দেওয়া, মানে এবং কিভাবে আপনি দুর্নীতিগ্রস্ততা কমাবেন যদি আপনার সংসদে দুর্নীতিগ্রস্ত লোক থাকে, ঋণ খেলাপের মতো লোক থাকে, মানে অলিগার্ক ব্যবসায়ী থাকে,
মানে যাদের ব্যাপারে আইনত অভিযোগ আছে তারা যদি থাকে, তাহলে আপনি এটাকে কিভাবে কমাবেন? এটা তো কোনো জি অপশন আপা নেই। নির্ভর আপা আপনার কাছে যাচ্ছে, সেটা হচ্ছে যে তারা কোনো বলেছেন যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না দুর্নীতি বন্ধ না করলে, দুর্নীতি দমন না হলে, আইনের শাসন এবং জবাবদিহিতামূলক সরকার যদি না থাকে, তাহলে আসলে কোনোভাবেই কোনো পরিকল্পনাই কারো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব না। যদি দুর্নীতির কথা আপনি বলছিলেন, আইনের শাসনটা আসলে কত দ্রুত দরকার বাংলাদেশে, জবাবদিহি সরকার কতটুকু দরকার? দেখেন, বাংলাদেশে বহু বছরে, যে 54-55 বছরের বাংলাদেশ, আইনের অনুশাসন দুই একটা সময় কিছু কিছু ছাড়া কখনোই আমরা দেখিনি। এই যে এটার এত লম্বা অনুপস্থিতিতে, যেমন ধরেন 15.5 বছর তো চরমভাবে অনুপস্থিতি ছিল, যে একটা শ্রেণী কোনো অপরাধ না করলেও তারা অ্যারেস্ট হতো, জেল জুলুম হুলিয়া তাদের জন্য একদম বাধ্যতামূলক ছিল। আরেকটা শ্রেণী চরম অপরাধ করার পরেও, আপনার মনে পড়ে যে নারায়ণগঞ্জে একটা ছেলেকে মিটিং করার জন্য মিটিংয়ের মধ্যে মেরে ফেলা হলো নয়ন নামে, এবং রাত 2টার সময় তার ভাইকে মুসলেকা দিয়ে লাশটা নিতে হলো। পরের দিন দেখে যে 5,000 আসামি, সব যে ছেলেটা মারা গেছে তার পক্ষের লোকের, বিএনপির নেতাকর্মীর নামে আসামি দেওয়া হলো, অজ্ঞাত 5,000। এরকম হাজার হাজার মামলা, হাজার হাজার, লাখো লাখো, 1.5 লাখ 2.5 লাখ মামলা বিএনপির নামে ছিল। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে অনেক তো হলো, অনেক হলো, সবার কিন্তু অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, সাফার ছিল প্রত্যেকেই। তারপরেও আমাদের কেন শিক্ষা হয় না আমি জানি না। এই জায়গা থেকে বলেন না যে আমি আপনার একটা হাত ভেঙে দিলাম সুযোগ পেয়ে, আপনি আমার 2টা হাত ভেঙে দিলেন, তারপর আমি আপনার পা ভেঙে দিলাম, আপনিও আমার হাত পা সব ভেঙে দিলেন, কি হলো? এটার তো একটা শেষ থাকা দরকার, কোথাও না কোথাও থামা দরকার, কাউকে না কাউকে ক্ষমা করা দরকার, এবং ক্ষমা করার আগে বলা দরকার যে আজকে থেকে আইনের অনুশাসন তোমার জন্য যেটা আমার জন্য একই। ওই যে পর্যন্ত এই কথাটা না বলা হবে, এই কাজটা না হবে, যেমন আমাদের নেতা একটা কথা বলেছিলেন বিবিসি বাংলার প্রশ্নের উত্তরে, যে আমি কোনো প্রতিশোধ চাই না, আমি শাস্তিটা চাই, আমার উপর যা করা হয়েছে সেটার জন্য যে শাস্তিটা তাদের প্রাপ্য সেটা চাই, আমি আমার উপর করা হয়েছে বলে অন্যায়, আমি প্রতিশোধ চাই না। আমার কাছে এই কথাটা ভীষণ ভালো লেগেছে, এবং আমি ওই কথাটা ওইভাবেই বলতে চাই, কোনো প্রতিশোধ না, যে যতটা করবে সে ততটুকুর জন্য সাফার করা জরুরি আমি মনে করি, এবং সেখান থেকে শিখবে অন্যরা যে যে কোনো অন্যায় করলে টুডে অর টুমোরো এটার জন্য জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা আমরা দুঃখজনকভাবে সত্য যে একটা অনির্বাচিত সরকার, একটা অরাজনৈতিক সরকার ছিল, তারপরেও আমরা এটা দেখলাম না। আমরা এইখানেও দেখলাম যে এক ধরনের মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে, আরেক ধরনের মানুষের জন্য সম্পূর্ণরূপে অন্যায়। যে যেটা, যেমন ধরেন যে আমি অপরাধ করছি, আমি শাস্তি পাইতে রাজি, কিন্তু আমি অপরাধ করলাম সামান্তার বাড়িতে, আমাকে যদি চট্টগ্রামে যদি অপরাধের জন্য আসামি করা হয়, এটা কিন্তু দুঃখজনক। আমি তো ওইটার জন্য রেডি না, আমি কিন্তু তার ওইখানের জন্য রেডি। সো এই জায়গাটা, সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলার মতো একটা সরকার দেখার এই জীবদ্দশায় ভীষণ ভীষণ ইচ্ছা ছিল আমার, এবং আমার মনে হয় যে এই ইচ্ছাটা পূরণ হলে, আমি কি পেলাম না এটা বড় কথা না, এই ইচ্ছাটা পূরণ হওয়াটাও একটা ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে হবে কি না এটা অতীত মানে ভবিষ্যতই বলে দেবে, আমি এইটা মনে করি। পাশাপাশি এইটাকেও মনে করি যে যতটুকুই হয়েছে এই জীবনে, যে আপনার অপরাধের শাস্তি বা ক্ষমা করা বা আপনার উন্নয়ন করা, হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ছুরি থেকে আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া, দুবেলা দুমুঠো ভাত খাক, স্বয়ংসম্পূর্ণর পরে কিছুটা হলেও রপ্তানি করা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে দেখার এখনো সুযোগ পান নাই মানুষ, আগামীতে যেন সুযোগ পান, এই সুযোগটা আমরা চাইছি। জি, সৎ সরকার, মানুষের সরকার, জনগণের সরকার আসুক, যেই আসুক। আপা আপনার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্যের কারণে জামাতের আমিরের প্রার্থিতা বাতিল নিয়ে 11টি সংগঠন আজকে ইসিতে স্মারকলিপি দিয়েছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখবেন? আপনাদের সমঝোতার শরিক, জোটের শরিক আপনাদের জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে এই অভিযোগ এসছে, এবং নারী বিষয় আসলে তার যে মানে কি বলবো, এটা বিতর্ক তার পিছু ছাড়ছে না, আপনি কি বলেন?
আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা আপনি জানেন নিশ্চয়ই, জামাতুল আমির যে কথাটা বলেছিলেন। না, আমি আলাপটা জানি, এবং আমি এটা আপার সাথে একটা সত্য মনে হয় এই আলাপটা নিয়ে আলাপটা করেছিলাম। আসলে আমি এটাকে কিভাবে দেখি, আমার কাছে মনে হয় যে আমি শুরুতে এটা বলেছিলাম, অনেকবারই এটা বলেছি যে জামাত যা করবে এটার সমস্ত দায় আসলে এনসিপিকে নিতে হচ্ছে। ওয়েদার এনসিপি করুক বা না করুক সেটার দায় তাকে নিতে হচ্ছে, এটাই এখন বাস্তবতা এবং এটাই চলতে থাকবে আর কি সামনে। এখন দুঃখজনক ব্যাপার, কারণ আমরা অন্তত পার্টির ভিতরে এরকম মনে করি না, নারীদের ব্যাপারে আমরা এরকম মনে করি না। পরবর্তীতে দেখলাম তার যে মন্তব্য, এই মন্তব্য যেই মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার যেই মাধ্যমে তিনি দিয়েছেন, সেটা নিয়ে একটা বিস্তর আলাপ আলোচনা। এখন আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমি আলাপে এন্টারটেইনও করব না, কিন্তু আমি যেটা বুঝি যে নারীদের বিষয়টা অন্যান্য রাজনৈতিক ইস্যুর মতো বাংলাদেশে একটা খুব মেইন স্ট্রিম পলিটিক্যাল ইস্যু, এবং এই ইস্যুটাকে কোনো দলই আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না। এবং যদি এমন হয় যে আমার কোনো নারী প্রার্থীকে যদি এমন হয় যে মাথায় কাপড় না দেওয়ার কারণে তার লিফলেট বিলি করতে দেওয়া হবে না, বা আমার কোনো নারী প্রার্থীকে যদি এমন হয় যে মাথায় কাপড় না দিলে তার সাথে কাজ করা যাবে না, এই ধরনের পরিস্থিতিও তো আমরা চাই না। তা আমি আসলে মনে করি যে নারীরা ঐক্যবদ্ধ, নারীদের এক ধরনের ঐক্যবদ্ধতা দরকার, এটা অ্যাবভ অল পার্টি, কিন্তু সেটার এক ধরনের কনসেনসাস বিল্ড করা প্রয়োজন। আমি মনে করি এই যে প্রয়োজনীয়তা, এটা এই অভ্যুত্থানের পরে এক ধরনের নতুন প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এটা এখন আমরা হয়তো ধীরে ধীরে উপলব্ধি করছি, এবং অ্যাক্রস পার্টি আমাদের এই সেম ফিলিংসটা আছে। যেমন ধরেন, আমরা যেই পার্টি করি না কেন, কোনো ফোরামে গেলে কিন্তু আমাদের সবার কথা মানে সিমিলার হয়ে যায়, নারীদের মধ্যে অ্যাটলিস্ট। সো এইটা আমার কাছে মনে হয় যে মানে নারীদের, আমি যেটা দেখি না, নারীদের যে স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের যে শিক্ষা, এবং এইটা নিয়ে পলিসির জায়গা থেকে যে মানে যেই ধরনের আউটরেজাস বলা যায় স্বপ্ন দেখানো হয়, সেইটা দেখার মতো পলিটিক্যাল ভিত্তি আমাদের আছে কিনা, সেইটা আমার সবসময় কোশ্চেন। আমার কথা আরেকটু এক্সপ্লেইন করি, যে আপনি যখন একটা পলিসি নিবেন, সেই পলিসিটাকে তো এক্সিকিউট করার শক্ত পরিকল্পনা থাকতে হয়, যে এইটা হচ্ছে আমার বটম লাইন, এইটা আমি কখনোই কম্প্রোমাইজ করব না। সেই আনকম্প্রোমাইজড যে ইস্যুগুলা, সেটার মধ্যে কি নারী ইস্যু পড়ে কিনা, বা নারীদের সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, এই বিষয়গুলো কি পড়ে কিনা। এবং আপনার তো মনে আছে যে মানে জামাতের নেতারা, এই যে এমনও হয়েছে যে এই যে নারীদেরকে কটূক্তি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীকে কটূক্তি করে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। তাকে চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা, উনি পাশে বসিয়ে গল্প করছেন। এই সিচুয়েশনগুলো দেখে আমার কাছে মনে হয় যে মোটা দাগে লিডারশিপ লেভেলে তারা কন্ট্রোল করতে পারলেও তৃণমূলে আসলে এটা কন্ট্রোল করতে পারবেন না। এবং একটা জিনিস যেটা হয় যে জামাতের কমিটি এবং তাদের যে প্রতিষ্ঠিত এবং যেগুলা পাবলিশড কমিটির বাইরেও তার অনেক বড় একটা বলয় থাকে, মানে যে বলয়টা দিয়ে ওনারা আসলে কনসেন্ট মেক করেন, নানান ধরনের কাজকর্ম করেন। সো এই জিনিসটা আসলে বন্ধ হবে না, এই জিনিসটা তো চলতে থাকবে। এবং এখন গিয়ে আসলে তারা ধর্ম এবং নারীকে এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি যে বক্তব্য দিয়েছিলেন, একটা বক্তব্য কিন্তু রিসেন্টলি দেখা গেছে, অনেক আগের বক্তব্য, হ্যাঁ, এই সাক্ষাৎকারে উনি যা বলছেন তার সাথে আবার এই মুহূর্তের জামাতের সঙ্গে মিলে না। আবার ইন দ্য মিন টাইম এত বছর ধরে যে বক্তব্য, সেটা আবার এক রকমের। এটাই হচ্ছে পলিটিক্যাল ইসলামের ক্রাইসিস। আপনি যখন ইসলামকে ভোটের জন্য কি এগুলি করা নাকি, মানে জাস্ট ভোট পাওয়ার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য যে যার মতো করে ধর্মকে বা নারীকে সামনে আনছে কিনা, মানে এটাই তো ব্যাপার। এখন এটা কোশ্চেন করার জন্য তো আসলে ওই যে তাদের যে ম্যানিফেস্টো ইত্যাদি এইসবকে দেখতে হবে। তো ম্যানিফেস্টোর মধ্যে তো পুরোপুরি আল্লাহর আইনকে ওনারা যেভাবে বুঝেন ওইটাই আল্লাহর আইন। ওনারা একটা
সরল রৈখিক বোঝাপড়ার পদ্ধতি তৈরি করেছেন। পুরো অ্যাক্রস কান্ট্রি তাদের সকল মানুষ ওইভাবেই ইসলামকে বুঝেন, এবং তারা ইসলামের যে ইখতিলাফ এবং বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গা ওটাকে পুরোপুরি প্রায় খারিজি করে দিয়েছেন। এবং কিন্তু ভোটের সময় আসলে নানান ধরনের মন্তব্য দেখা যায়। এখন পলিটিক্যাল ইসলাম যেটা হচ্ছে মওদুদিবাদের যে সমস্যা, এখন এই বিষয়টা তো আসলে মানুষের জীবনে যেভাবে ইসলাম কাজ করে এবং মানুষ আসলে যে উপলব্ধিটা আসলে করতে চায় সেইটাকে বাধাগ্রস্ত করছে পলিটিক্যাল ইসলামটা। এখন ওনারা এটাকে ক্লিয়ারও করেন না। এবং আমি তো আগেও বলেছি যে নারী ইস্যু এবং ৭১ ইস্যু, এই দুইটা ইস্যু নিয়ে আপনি জামাতের কাছ থেকে যদি ক্লিয়ার বক্তব্য চান এবং আপনি মনে করেন যে আপনি যেটা পেয়েছেন সেটা ক্লিয়ার, এটা ইম্পসিবল। এটা মানে কিছুদিন অপেক্ষা করে দেখতে হবে। এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপা আপনার কাছে আসছে, আপনার কাছে তারপরে পরে আসবো। সেটা হচ্ছে তারেক রহমান কিছুক্ষণ আগেও বেশ কয়েকটা সভাতেও কিন্তু বলেছেন যে নারী সহ শহরের নিরাপদে মানুষজন চলাফেরা করতে যেন পারেন, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত বিষয়েও কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তার ইশতেহারে। তিনি কিন্তু ডে কেয়ার সেন্টার খোলা কর্মসংস্থান করার জায়গাতে, এবং তিনি কিন্তু বলেছিলেন যে এটা যে কর্মঘণ্টা কম নয় বরঞ্চ কর্মসংস্থান বাড়ানো হবে এবং ডে কেয়ার সেন্টার খোলা কর্মসংস্থান যেখানে হবে। এটার সঙ্গে আবার আপনাদের বিপরীত দল সেটা হচ্ছে জামাতের ইসলামের আমিরের নারীর যে বিতর্কিত যে বিষয়গুলি সেগুলো তার পিছু ছাড়ছে না। যেমন আপা যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন, আপনি কি মনে করেন সব মিলিয়ে? দেখেন, বিতর্কিত বিষয় পিছু ছাড়ছে না, এটা তো তাদের দায়। কারণ উনি যদি নিজে থেকে না বলতেন, উনি তো সামনে ইলেকশন, আল জাজিরা এই ব্যাপারে তো বলতে পারতেন যে এটা আমরা আমাদের দলের সাথে আলোচনা করে পরে জানাবো, এটা আমরা দলের গণতন্ত্রের উপর ছেড়ে দিয়েছি বা ইত্যাদি বলতেই পারতেন। উনি তা না বলে তো নিজে থেকে উত্তর দিয়েছেন, এবং উনি যে উত্তরটা ওইখানে দিয়েছেন সে একই উত্তর কিন্তু আপনার ওই যে হ্যাক হওয়ার নাম বলে যে বলছেন, এটা আসলে হ্যাক হলে এত তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় না। কিন্তু আলোচনার যে সাক্ষাৎকার যেটা ছিল ওরকমই কথা, শুধু গালিটা ছাড়া, একই জিনিস। তো সেইখানে তারা নিজেরাই চাইছে এই বিতর্কগুলো, না চাইলে তো বিতর্ক আসার কথা না। তারা মুখ দিয়ে না বললে, অথবা তাদের একজন প্রার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষদেরকে নিয়ে যে কথাটা বলল, সেই কথার উত্তরের আপনি দেখেন যে তাকে শাস্তি দেওয়া হলো, তাকে শোকজ করা হলো বা বহিষ্কার করা হলো, পরবর্তীতে সেম কথাগুলোই তো আসলো। নারী নেতৃত্বে পারবে না বা নারী সর্বোচ্চ নেতৃত্বের জন্য যোগ্য মনে করে না তারা। ধর্মে এরকম কোনো নিষেধাজ্ঞা নাই, তারা এটাই বলছে সবখানে। আবার 5 ঘন্টার জন্য তারা বলে এখন আবার ওইটাকে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে। এটা আমরা মাতৃত্বকালীনের সময় বলছি, মাতৃত্বকালীন তো এমনিতেই আমরা 6 মাস পাই। কোন নারী কিন্তু এই ব্যাপারে, হ্যাঁ আমি বলি, কোন নারী কিন্তু এই ব্যাপারে কোনো অবজেকশন করে নাই, কোন নারী চায় নাই যে এটা আমার ডিমান্ড, এটা আমাকে দিতে হবে। নারী এখন অবলা না, নারী এখন পড়ালেখা করে, পুরুষের পাশাপাশি নিজের মেধাকে অ্যাপ্লাই করে চাকরি করে, বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সবকিছু করে। যেটা তারেক রহমান সাহেব ভোটের মাঠে প্রভাব পড়বে না, যে কথাটা তারেক রহমান সাহেব আপনার ইশতেহারে বলেছে, ভোটের মাঠে অবশ্যই শিক্ষিত নারীদের ব্যাপারে প্রভাব পড়ার কথা, যে নারীর কানে যাবে তার কাছে প্রভাব পড়বে। নারীদের ইস্যুতে এই কথাগুলো যখন হচ্ছে তখন প্রভাব পড়বে কিনা এটা আসলে বলা যাচ্ছে না, এইবার আর বলা যাচ্ছে না। আমি লাস্টে একটা কথা বলি, আমার মনে হয় না বিএনপির কোনোদিনও জাইমা রহমান এবং জোবাইদা রহমান ছাড়া কোনো নারী আর কোনোদিন বিএনপির হাল ধরবে, এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে গণতান্ত্রিকভাবে, এটা কোনোদিনও বিএনপিতেও ঘটবে না। সো সিচুয়েশন ইজ দ্য সেম ফর এভরি পার্টি। ওকে আপু, ধন্যবাদ। আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।